আসসালামু আলাইকুম। সরুফ ফাস্ট এটা ইন্দোনেশিয়ার এমন এক কালো জাদু যা যে ব্যক্তির উপর করা হয় সে 40 দিন ধরে দুনিয়াতেই জাহান্নামের কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করে। এই সরুফ ফাস্ট করার জন্য কোনো ব্যক্তিকে টানা 40 দিন পর্যন্ত খাবার অথবা পানি না খেয়ে রোজা রাখতে হয়। এর দরুন সে শুধুমাত্র একটা নির্দিষ্ট কবর থেকে রাতের অন্ধকারে মাটি খেতে পারবে, যার ফলে ওই কবরে থাকা ব্যক্তির কারিন জিন রোজা রাখা ব্যক্তির সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং সে যার ক্ষতি চায় তাকে এইভাবে যন্ত্রণা দিয়ে দিয়ে মেরে ফেলবে। তবে যদি কেউ এই রোজা শুরু করে কোনো কারণে তা শেষ না করতে পারে, তাহলে ওই ব্যক্তির সাথে বা ওই ব্যক্তির পরিবারের সাথে কি ঘটে তা জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম সরুফ। তাই চলুন আর একটুও দেরি না করে এই ইন্টারেস্টিং গল্পের কাহিনী জানা যাক। গল্পের শুরুতে আমরা 2006 সালে ইন্দোনেশিয়ার এক গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন ডেলিভারি ম্যান একটা পার্সেল ডেলিভারি করতে গিয়েছিল একটা বাড়িতে। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেকদিন যাবৎ এর রক্ষণাবেক্ষণ করা হয় না। বাড়িটা ছিল কুতুব নামের একজন লোকের। এই ডেলিভারি ম্যান আগে থেকেই কুতুবকে চিনত, তাই সে তাকে নাম ধরে ডাকতে থাকে। তবে ভেতরে উকি দিয়ে সে দেখতে পায় ভেতরে যেন কেউই নেই। এমন সময় সে দূরে কুতুবকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যাকে দেখে সে পাশের জানালা দিয়ে তাকে ডাকতে থাকে। তখনই কুতুব তার দিকে ঘুরে তাকায়, সাথে সাথে পাশের দরজাটি আপনা আপনি খুলে যায়। ডেলিভারি ম্যান মনে করে অন্য কেউ হয়তো বা দরজাটি খুলে দিয়েছে, তাই সে ভেতরে প্রবেশ করে। ভেতরের জিনিসপত্র দেখেও মনে হচ্ছিল যেন এখানে বহুদিন যাবৎ কেউ থাকেই না। বাড়ির এই পরিবেশ দেখে লোকটি একটু অবাকই হয়। এমন সময় পাশে থাকা একটা টিভি হঠাৎই জ্বলে ওঠে। সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা কুতুব ছটফট করতে আরম্ভ করে। বৃদ্ধ কুতুব যেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। এমন সময় আচমকা তার মুখ থেকে কালো মাটি বের হতে শুরু করে। এ যেন কবরের মাটি। লোকটি এটা দেখে হতবাক হয়েই গিয়েছিল। এমন সময় পেছনের দরজাটি আপনা আপনি খুলে যায় এবং ওই ঘর থেকে কুতুবের কণ্ঠ ভেসে আসে যে ভেতরে আসো। যা শুনে লোকটি আবারও সামনে তাকাতে দেখতে পায় সামনে যেখানে সে এতক্ষণ যাবৎ কুতুবকে দেখছিল সেখানে কেউই নেই। এমন সময় ওই ঘর থেকে মিউজিক বেজে ওঠে, যা শুনে ডেলিভারি ম্যান একটু সাহস করে সেই ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকতেই সে হতবাক হয়ে যায়, কেননা সেখানে গলায় দড়ি দিয়ে ঝুলেছিল কুতুবের লাশ। এরই সাথে এই দৃশ্যটি শেষ হয়ে যায়। আমরা একই সময়কালে ইন্দোনেশিয়ার অন্য এক শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা হানিয়া এবং ইস্তির সাথে পরিচিত হই। তারা দুজন আপন বোন ছিল। হানিয়া বড় বোন এবং ইস্তি ছোট বোন। হানিয়া দর্জির কাজ করত এবং সেই টাকা দিয়ে সে ইস্তিকে পড়ালেখা করাতো। তার স্বপ্নই ছিল ইস্তি একদিন উচ্চশিক্ষিত হবে। আর মাত্র এক বছর পরই ইউনিভার্সিটি থেকে ইস্তির গ্রাজুয়েশন কমপ্লিট হবে, যে ব্যাপারটা নিয়ে হানিয়া অনেক বেশি প্রাউড ফিল করত। রাতে ইস্তি বাড়ি ফেরার পর হানিয়া এবং ইস্তি মিলে খাবার তৈরি করছিল এবং এই ব্যাপারেই কথা বলছিল। তখনই হানিয়ার কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই সে দেখতে পায় ফোনের অপর প্রান্তে রয়েছে তার ফুফু দারা। এতদিন পর ফুফুর কল পেয়ে হানিয়া অনেক খুশি হয়ে যায়। তখনই সে জানতে পারে একটা দুঃসংবাদ। তার চাচা কুতুব অসুস্থ হয়ে পড়েছে। সে তার শেষ সময় কাটাচ্ছে এবং বারবার হানিয়া আর ইস্তির নাম নিচ্ছে, যে কারণে দারার মনে হচ্ছিল যে তাদের একটাবার এসে তাদের চাচাকে দেখে যাওয়া উচিত। তবে কোনো এক অজানা ভয়ে হানিয়া এখানে হ্যাঁ না কিছুই বলতে পারে না, যেন ওই বাড়িতে যাওয়ার ব্যাপারে তার মধ্যে অনেক কনফিউশন ছিল। এখন ফোন রাখতেই আমরা শুনতে পাই যে সত্যি কুতুব তখনও পর্যন্ত এক নাগাড়ে হানিয়া এবং ইস্তির নাম ধরে ডাকছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, গল্পের শুরুতেই তো আমরা দেখলাম ডেলিভারি ম্যান কুতুবের লাশ ঝুলে থাকতে দেখেছিল, তাহলে এখনো কিভাবে সে বেঁচে আছে? এইসব ব্যাপার তো ইস্তি এবং হানিয়া জানতো না। তাই তারা বাসে করে রওনা দেয় ওই গ্রামের উদ্দেশ্যে। বাসে বসে হানিয়া ওই সকল দিনগুলোর কথা মনে করতে থাকে যেগুলো সে ওই বাড়িতে কাটিয়েছিল। তাদের মাকে তারা জমের মতো ভয় পেত। তাদের মা সবসময় তাদেরকে বলতো মাগরিবের আগেই বাড়িতে ফিরে আসার জন্য। একদিন হানিয়া এবং ইস্তির দেরি হয়ে যায়। মাগরিবের আজান দিয়ে দেয় পথেই, যে ব্যাপারটা নিয়ে খুব বেশি রেগে যায় তাদের মা রোকেয়া। এখানে তারা বাড়িতে ফিরলে তাদের বকাঝকা করে আর এরপর গোসল করে তৈরি হয়ে নিতে বলে। ওই সময় আমরা দেখতে পাই ইস্তির ছোট্ট একটা বিড়াল পুতুল ছিল, যার নাম ছিল জুনা। ইস্তি এমনিতেই একটু ভীতু প্রকৃতির ছিল, আর হানিয়া তাকে ভয় দেখাতে খুব মজা পেত।
সে জোনাকে নিয়ে তাকে ভয় দেখাচ্ছিল। এমন সময় আমরা রোকেয়াকে দেখতে পাই, যে কিনা কিচেনে কাজ করছিল। হঠাৎই একটা বাটি আপনা আপনি নিচে পড়ে যায়। সাথে সাথে রোকেয়ার কিছু একটা হয়ে যায়। সে বারবার বিড়বিড়িয়ে বলতে থাকে, সন্ধ্যার সময় বাইরে থাকা যাবে না, সন্ধ্যার সময় জিনেরা জেগে ওঠে। হানিয়া এবং ইস্তি এসে দেখতে পায় তাদের মা পজেস হয়ে গিয়েছে। এইসব বিড়বিড়িয়ে বলতে বলতে রোকেয়া আচমকাই সরব সরব বলে চিৎকার করতে থাকে, আর তার মুখ থেকে বেরিয়ে আসে কবরের মাটি, যেমনটি আমরা প্রথম দৃশ্যে কুতুবের মুখ থেকে বের হতে দেখেছিলাম। ওই দিনের ওই ঘটনার কথা মনে করে হানিয়ার বুক যেন বর্তমানেও কেঁপে ওঠে। এখন এভাবেই তারা পৌঁছে গিয়েছিল ওই গ্রামের বাস স্ট্যান্ডে, যেখানে তাদের নিতে এসেছিল দারার হাজবেন্ড, অর্থাৎ তাদের ফুফা। সে তাদেরকে বলে যে তাদের জলদি জলদি বাড়িতে পৌঁছাতে হবে। কুতুবের হাতে বেশি সময় নেই। গাড়িতে করে বাড়িতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। পুরো বাড়িটি ছিল অন্ধকার। দারা হানিয়া এবং ইস্তিকে দেখে তাদেরকে দ্রুত নিয়ে যায় তাদের আঙ্কেল অর্থাৎ কুতুবের ঘরের দিকে। হানিয়া এবং ইস্তিকে ঘরের ভেতরে দিয়ে তারা বাইরেই থাকে। এখন তারা দুই বোন আস্তে আস্তে করে এগিয়ে যায় তাদের আঙ্কেলের বেডের কাছে, যেখানে তাদের আঙ্কেলের অবস্থা খুবই খারাপ ছিল। পুরো শরীরে তার যেন পোকা হয়ে গিয়েছিল, সেই সাথে তার পুরো শরীর ছিল বরফের মতো ঠান্ডা। এই সব কিছু দেখে ইস্তির অনেক বেশি ভয় লাগতে শুরু করে, তাই সে ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। হানিয়া তাকে আটকানোর চেষ্টা করে। তখনই সিনম বলে তাদের চাচা তাদেরকে ডাক দেয়। দেখা যায় সে সুস্থ সবলভাবে তাদের দিকে হেঁটে আসছে এবং তাদের কাছে সাহায্য চাইছে। মৃত্যুর আগে সে তাদের দুজনের কাছে সাহায্য চাইছিল। হানিয়া জিজ্ঞাসা করে কি ব্যাপারে সাহায্য। তখনই কুতুব আরো বেশি এগিয়ে আসে এবং তাদের কাছে ক্ষমা চাইতে থাকে, এই বলে যে মৃত্যুর জন্য তার এটা করারই ছিল, তারা যেন তাকে ক্ষমা করে দেয়। এই কথা বলে সে তাদের পায়ে পড়ে, আর এরপর আচমকাই সে ছটফট করতে আরম্ভ করে এবং সেখানেই পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এইসবের কোনো কিছুই বুঝতে পারছিল না ইস্তি এবং হানিয়া। ডক্টর চেক করে কনফার্ম করে যে তাদের চাচা মারা গিয়েছে। এখন ওই রাতে আমরা তাদের একটা পারিবারিক ছবি দেখতে পাই, যেখানে দুই বোনের সাথে তাদের বাবা মা এবং চাচা চাচি ছিল। এখানে হানিয়া তার চাচির কথা জিজ্ঞাসা করে, তারা যতক্ষণ যাবত এখানে এসেছে একবারও চাচির দেখা পায়নি। উত্তরে দারা জানায় হানিয়া এবং ইস্তি যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তার পরপরই সাবা অর্থাৎ তাদের চাচিও কুতুবকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকেই কুতুব একটা লম্বা জীবন এইভাবে অসুস্থভাবে কাটিয়েছে। দারা এখানে এক ভয়ঙ্কর সিক্রেটের ব্যাপারে বলে, তাদের চাচা নাকি এর আগেও অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো এটা যে যখনই তার মৃত্যুর ব্যাপারে ঘোষণা করা হতো তখনই আবার সে জেগে উঠত। শেষমেশ কুতুবই নাকি তারাকে বলেছিল হানিয়া এবং ইস্তিকে এখানে ডেকে আনতে। তারা এখানে আসলেই নাকি কুতুব মুক্তি পাবে। তাই দারার মনে হচ্ছিল যে ফাইনালি হয়তো বা কুতুব এবার মারা গিয়েছে। কাল সকালে তার দাফনের কাজ করা হবে। ততক্ষণ পর্যন্ত দারা এবং তার হাজবেন্ড এই বাড়িতেই থাকবে হানিয়া এবং ইস্তির সাথে। তাই তারা দুই বোন যেন মোটেও ভয় না পায়। এখন ফুফুর কাছ থেকে এই সকল কথা শুনে তারা দুজন চলে যায় তাদের ছোটবেলার ওই ঘরে। ছোটবেলাতে এই বাড়িতে থাকাকালীন তারা এই রুমেই থাকতো। ছোটবেলার সব জিনিসপত্র দেখে তারা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এখানে ইস্তি তার ছোটবেলার ওই সেই বিড়াল পুতুলটি অর্থাৎ জুনাকে দেখতে পায়। হানিয়াও দেখে যে সবকিছু ঠিক আগের মতো রয়েছে, যেমনটি তারা রেখে গিয়েছিল। এখন ওই রাতে ইস্তির কিছুতেই ঘুম আসছিল না। সে হানিয়াকে জিজ্ঞাসা করে যে তাদের চাচা কেন নিজেকে শেষ করে দিতে চাইছিল। হানিয়ার মনে হচ্ছিল হয়তোবা তাদের চাচি সাবা তাকে ছেড়ে গিয়েছিল, এই কারণেই সে নিজেকে শেষ করে দিতে চাইছিল। তখন ইস্তি প্রশ্ন করে যে যদি তাদের চাচা এবারও না মরে। তখন হানিয়া তাকে বোঝায় যে তাদের চাচা তাদের জন্য অপেক্ষা করছিল, তাদেরকে দেখে নিয়েছে, এবার হয়তোবা তাদের চাচা সত্যিই মারা গিয়েছে। তবে ইস্তির যেহেতু ভয় লাগছিল তাই হানিয়া তাকে বলে কাল দাফনের পর পরশু মিলাদ, আর এরপরই তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। হানিয়া ইস্তিকে সান্ত্বনা দেয় ঠিকই, তবে তার মনেও অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো নিয়ে চিন্তিত থাকায় তার ঘুম আসছিল না। ওই সময় আমরা কুতুবের লাশ দেখতে পাই। রাত 2টার দিকে কুতুবের লাশ আচমকাই উঠে বসে এবং পুরো ঘর দিয়ে হাঁটতে শুরু করে। তখন ইস্তি ঘুমিয়েছিল। ঘুমের মাঝেই তার মনে হয় যেন তার পাশে তার চাচা অর্থাৎ কুতুব শুয়ে আছে। চাচার ডাক শুনে চমকে গিয়ে সে ঘুম থেকে উঠে পড়ে এবং পাশে কাউকেই দেখতে পায় না, এমনকি তার পাশে হানিয়াও ছিল না।
যে কারণে সে অনেকটা ঘাবড়ে যায় এবং বাইরে গিয়ে হানিয়াকে খুঁজতে থাকে। এমন সময় দেখতে পায় তার চাচা অর্থাৎ কুতুবের ঘরের দরজা খোলা, যা দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। এমন সময় ওয়াশরুম থেকে আওয়াজ আসলে সে বুঝতে পারে যে হানিয়া ওয়াশরুমে ছিল। এখন হানিয়া বাইরে আসার পর ইস্তি তাকে ওই দরজা খোলার ব্যাপারটা খুলে বলে, যা শুনে হানিয়া যায় চেক করতে, তবে দরজা তো বন্ধ ছিল, যা দেখে তার মনে হয় ইস্তি হয়তো বা ভয় পাওয়ার কারণে এমনটি দেখেছে। এখন পরদিন সকালে কুতুবের দাফনের আগে দোয়ার ব্যবস্থা করা হয়, যেখানে দোয়া কালাম পড়ার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছিল কবর দিতে। তবে বাড়ি থেকে বের হতে হঠাৎই ইস্তির খারাপ লাগতে আরম্ভ করে, তার নাক থেকে রক্ত বের হয়ে আসে, যা দেখে দারা ইস্তিকে বলে রেস্ট নিতে এবং হানিয়াকে বলে ইস্তির সাথে থাকতে। দাফনের ব্যাপারটা তারা সামনে নিবে। ফলে তারা দুই বোন আর গোরস্থানে যায় না। হানিয়া ইস্তির জন্য চা বানিয়ে নিয়ে আসলে ইস্তি তাকে বলে যে সে কালই ফিরে যেতে চায়। ইস্তিও তাকে আশ্বাস দেয় যে তারা কালই ফিরে যাবে। এখন ইস্তিকে চা খেতে বলে হানিয়া যখন ওই রুম থেকে বেরিয়ে আসে, তখন সে ফ্লোরের উপর তার ছোট্ট পুতুলটি পায়। এটা ছোটবেলা থেকেই হানিয়া তার ব্যাগের সাথে লাগিয়ে রাখত। মূলত এটা ছিল তার মায়ের। সে এই পুতুলটিতে হিজাব পিন গেঁথে রাখত, যেগুলো তার প্রয়োজন পড়ত কাপড় সেলাইয়ের সময়। অতীতের স্মৃতি থেকে আমরা জানতে পারি হানিয়ার মতো হানিয়ার মা রোকেয়াও দর্জির কাজ করত। ওই সময় থেকেই সে চাইতো হানিয়াও যাতে এই কাজ শিখে রাখে। এখন অতীতের এই সকল স্মৃতি মনে করে হানিয়া চলে যায় তার বাবা মায়ের ঘরে, যেটা অনেকদিন যাবৎ বন্ধ ছিল। এই ঘর থেকে জানালার বাইরে সে মেন দরজার কাছে একজন বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা হানিয়াকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে হানিয়া তার মায়ের ড্রেসিং টেবিলের উপরে রাখা জিনিসপত্র দেখতে আরম্ভ করে, যেখানে তার বাবা মায়ের ছবি ছিল। এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে যায় ওই দিনটার কথা, যেদিন তার মা প্রচন্ড মাপের অসুস্থ হয়ে পড়েছিল। ছোট হানিয়া এবং ইস্তি তার মায়ের বিছানার কাছে যায়। তার অবস্থা দেখে মনেই হচ্ছিল না যে সে স্বাভাবিক কোনো রোগে আক্রান্ত, বরং তার অবস্থা বেশ অস্বাভাবিক ছিল। শুধুমাত্র তাকে দেখতেই অস্বাভাবিক না, তার আচরণও ছিল ভয়ানক। সে আচমকাই এদিক সেদিক ইশারা করতে থাকে, যেন সে কাউকে দেখতে পাচ্ছে, যাকে দেখতে পাচ্ছিল না হানিয়া এবং ইস্তি। এরই মাঝে হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে আরম্ভ করে। আচমকাই ওই ঘরে থাকা রেডিওটি চলতে আরম্ভ করে। হানিয়া দ্রুত গিয়ে রেডিওটি বন্ধ করার চেষ্টা করতে থাকে, তবে সেটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। এদিকে তাদের মাও প্রচন্ড রকমের কষ্ট পাচ্ছিল, যেন তার শরীরের প্রত্যেকটা হাড় বেঁকে যাচ্ছিল। রেডিওটি কোনো মতে বন্ধ করে হানিয়া পিছে ফিরতেই দেখতে পায় তার মা বিছানায় নেই, পাশেই চাদর মুড়ি দিয়ে তার মা দাঁড়িয়ে আছে, যা দেখে দুই বোনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এর উপর আবার তার মা হাসতে হাসতে সেখানেই বসে পড়ে এবং বারবার ফ্লোরের উপর নিজের মাথা আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে রক্তাক্ত হয়ে যায়। মেয়ে দুটো চিৎকার এবং কান্নাকাটির আওয়াজ শুনে তাদের বাবা ছুটে আসে এবং স্ত্রীর এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। হানিয়া এইসব ভেবে কাঁদছিল। এমন সময় দাঁড়ার ডাকে তার হুঁশ ফেরে। দাঁড়া তাদের জন্য অনেকটা বাজার করে নিয়ে এসেছিল, কেননা সে আশা করছিল হানিয়া এবং ইস্তি বেশ কিছুদিন এখানে থাকবে, অন্তত পক্ষে 7টা দিন। কেননা এই 7 দিন দাঁড়া এই বাড়িতে দোয়া অনুষ্ঠান রাখতে চায় কুতুবের জন্য। ফুফুর মুখে এরকম কথা শুনে হানিয়া না করতে পারে না। তবে হানিয়া জানতে চাইছিল যে তার চাচি অর্থাৎ সাবার সাথে কি হয়েছিল, কেন সে তার চাচা কুতুবকে ছেড়ে চলে গিয়েছিল। এই ব্যাপারে প্রশ্ন করতে দাঁড়া জানায় যে সে শেষবার সাবাকে দেখেছিল বহু বছর আগে। হানিয়া এবং ইস্তি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরপরই সাবা প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়ে, ঠিক রোকেয়ার মতো করে, অর্থাৎ হানিয়ার মায়ের মতো করে। তার দেখাশোনা কুতুব এবং দাঁড়া মিলে করত, যদিও কুতুব দাঁড়াকে নিষেধ করেছিল সাবার ঘরে যেতে। দাঁড়া খাবার নিয়ে সাবার ঘরে যায় এবং তাকে ডাকতে থাকে খাবার খাওয়ার জন্য। এমন সময় পিছ থেকে যেন সাবা তাকে ডাক দেয়, তবে সেখানে তো কেউই ছিল না, যা দেখে বিছানার দিকে ফিরতেই সে দেখতে পায় সেখানে তো সাবা নেই। আবারও পেছন থেকে ডাক শোনা যায়। ওইখানেই এবার সাবা দাঁড়িয়েছিল এবং দাঁড়ার কাছে পানি পান করতে চাইছিল। তবে তার অবস্থা দেখে দাঁড়া তো নিজেই ভয় পেয়ে গিয়েছিল। সাবা তার কাছে এগিয়ে আসে এবং তাকে ভয় পেতে নিষেধ করে। এমন সময় তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে করতে মাটিতে বসে পড়ে এবং উপরের দিকে তাকাতেই দেখা যায় তার পুরো চোখ সাদা হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে দাঁড়া অনেক বেশি ভয় পেয়ে যায়। সিচুয়েশন এসে সামলায় কুতুব। কুতুব এখানে দাঁড়ার উপর অনেক চিৎকার চেঁচামেচি করে যে সে নিষেধ করা সত্ত্বেও সাবার ঘরে কেন গেল।
রাগের মাথায় কুতুব তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। দারাও ওই দিন অনেক কষ্ট পায় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই দিনই সে সাবাকে শেষবারের মতো দেখেছিল। এর বেশ কিছুদিন পর হঠাৎই কুতুব একদিন তাকে ফোন করে জানায় সাবা তাকে ছেড়ে চলে গিয়েছে। সাবার এই অসুস্থতার কথা জেনে হানিয়া অবাক হয়ে যায় এবং বলে প্রথমে তার মা, এরপর তার বাবা, তারপর সাবা এবং শেষমেশ কুতুব একই রকম কষ্ট সহ্য করে তারা মারা গিয়েছে। এই পরিবারে আসলে সমস্যাটা কি? তখন দারা তাকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। সে এবং ইস্তি যে সুস্থ আছে এই ব্যাপারটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলে। কথা বলে সে তাদের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায়। ইস্তি চাইছিল না তার ফুফু তাদেরকে এইভাবে একা রেখে যাক, তবে হানিয়া তাকে বোঝায় যে এই বাড়িটি তাদের। এখন থেকে এই বাড়ির মালিক তারা দুজনই, তাই তাদের দুজনকেই এই বাড়ির দায়িত্ব নিতে হবে। এখন ওই রাতে নামাজ কমপ্লিট করা মাত্রই ইস্তির পেছনে থাকা জানলাটি আপনা আপনি খুলে যায়। ইস্তি সেদিকে এগিয়ে যেতেই বাইরে কুতুবকে দেখতে পায়। এমন সময় পেছন থেকে হানিয়া চলে আসে, ফলে ইস্তি আরো বেশি ঘাবড়ে যায়। তার মনে হচ্ছিল কুতুব এবারও মারা যায়নি। যে ব্যাপারে বললে হানিয়া মনে করে সে হয়তো বা মন গড়া কোনো কিছু বলছে। তখন ইস্তি ব্যাগ গোছাতে শুরু করে। হানিয়া জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। ইস্তি বলে হানিয়াই তো তাকে প্রমিস করেছিল যে কাল তারা বাড়ি ফিরে যাবে। তখন হানিয়া তাকে 7 দিনের রিচুয়ালের ব্যাপারে জানায়, যে 7 দিন ধরে দোয়া অনুষ্ঠান চলবে আঙ্কেল কুতুবের। আর এই সময়ে সে দারাকে একা ছেড়ে যেতে চাইছিল না। যে ব্যাপারটা শোনার পর ইস্তি আর কোনো কিছু বলতে পারে না। রুম থেকে বের হতেই হানিয়া দেখতে পায় বাইরের জানালা খোলা, যেটা আটকাতে যাওয়ার সময় আমরা তার পাশেই কুতুবকে দেখতে পাই। এখন হানিয়া জানালাটা আটকানোর সময় দেখতে পায় বাইরে টেবিলের ওপর তার ওই ছোট্ট পুতুলটি রয়েছে, যা দেখে সে একটু অবাক হয়। তাই তো জানালা আটকে সে বাইরে যায় পুতুলটি নিতে। ওই সময় আমরা ঘরের ভেতর থেকে কুতুবকে হেঁটে যেতে দেখতে পাই, যে ব্যাপারে অনুভব করতে পারে হানিয়া। তবে সেদিকে ফিরে তাকাতেই সে কাউকেই দেখতে পায় না। তাই তো সে আর বাইরে না থেকে ঘরের ভেতরে চলে আসে। তখনই তার পেছনে আমরা কুতুবকে দেখতে পাই এবং হঠাৎই সে পরিণত হয় ইস্তিতে। ইস্তি সেখানে হতবাক হয়ে দাঁড়িয়েছিল। হানিয়া তাকে খাওয়ার জন্য ডাকতে থাকে, তবে সে কোনো সাড়া দিচ্ছিল না, যা দেখে হানিয়া একটু অবাক হয়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং মাঝরাতের দৃশ্য আমরা দেখতে পাই, যখন ইস্তি এবং হানিয়া ঘুমিয়েছিল। তখন হঠাৎই তাদের ঘরের দরজা আপনা আপনি খুলে যায়, যার শব্দে ঘুম ভেঙে যায় ইস্তির। সে দেখতে পায় কুতুবের এক ভয়ানক রূপ আস্তে আস্তে করে তাদের বেডের কাছে আসছে এবং মাথা তুলে বারবার তাকে দেখছে। সে যেন নড়তে পারছিল না ভয়ে। পর মুহূর্তেই ওই ভয়ানক আত্মা কাঁথার মধ্যে ঢুকে পড়ে, তবে ভেতর থেকে কাউকেই দেখা যাচ্ছিল না। আচমকা ওই ভয়ানক শক্তিটি তাকে টেনে নিয়ে যায় কাঁথার মধ্যে, যেখানে সে নিজের সামনে তার চাচা অর্থাৎ কুতুবকে দেখতে পায়, যে কিনা তাকে সিনোম নামে ডাক দেয়। যা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ যাবৎ সে স্বপ্ন দেখছিল। তবে অবাক করা বিষয় হলো দরজাটি তখনও খোলা ছিল। পরদিন আমরা হানিয়াকে দেখতে পাই, যে কিনা তার বাবা মায়ের ঘরটি পরিষ্কার করতে গিয়েছিল। সেখানকার একটা ড্রয়ারের ভেতরে সে কাপড়ে পেঁচানো একটা বস্তু দেখতে পায়। তার মনে পড়ে যায় তার বাবার যখন অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যু হয়েছিল, তখন পুলিশ ওই স্থান থেকে এই বস্তুটি উদ্ধার করে এনে তার ফুফু অর্থাৎ দারার হাতে দিয়েছিল। এখন দৃশ্য বর্তমানে আসে এবং আমরা ইস্তিকে তাদের ঘরে বসা অবস্থায় দেখতে পাই। হঠাৎ করেই তার নাক থেকে কালো কালারের রক্ত বের হতে শুরু হয়। সেইটা দেখে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সে তার ছোটবেলার ওই বিড়াল পুতুলটিকে দেখতে পায়, যেটা কিনা আপনা আপনি একা একা চলছিল। যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সাথে সাথে তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে আরম্ভ করে। সে যেন হানিয়াকেও ডাকতে পারছিল না। আর এভাবেই ওই দিনটা কেটে যায়। সন্ধ্যার সময় আমরা হানিয়াকে দেখতে পাই, যে কিনা রাতের খাবার প্রস্তুত করছিল। তখনই সে অনুভব করতে পারে তার পিছ থেকে কেউ হেঁটে গিয়েছে। তবে সেদিকে লক্ষ্য করতেই সেখানে কেউ ছিল না। কিছু সময়ের মধ্যেই সেখানে আসে ইস্তি। ইস্তি হানিয়াকে বলে আজকের রান্না সে করবে। হানিয়া যেন রেস্ট করে। ইস্তির এরকম রান্নার প্রতি আগ্রহ দেখে হানিয়া একটু অবাক হয়। তবে সে খুশিও হয় যে ইস্তি তার উপর রেগে নেই। তবে সে রুমে যাওয়ার জন্য রান্নাঘর থেকে বের হতেই হতবাক হয়ে যায়, কেননা ডাইনিং টেবিলে বসেছিল ইস্তি। সে এখানে থাকলে রান্নাঘরে কে? এরা ভেবেই সে তখনই চলে যায় রান্নাঘরে। সেখানেও ইস্তি ছিল, যাকে ডাক দিতেই কালো চোখ এবং ঠোঁটে এক ভয়ানক হাসি নিয়ে সে তাকিয়ে পড়ে হানিয়ার দিকে, যা দেখে হানিয়া প্রচন্ড ঘাবড়ে যায়। তখনই সেখানে চলে আসে আসল ইস্তি। পরক্ষণেই ওই ভয়ানক ইস্তি গায়েব হয়ে যায়। এই ঘটনায় হানিয়া অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল।
তাই সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুচ্ছিল। এদিকে ড্রয়িং রুমে বসেছিল ইস্তি, যাকে আবারও কুতুব সিনম বলে ডাক দেয়। পেছনের দরজাটিও আপনা আপনি খুলে যায়। ইস্তি যেন কিছু একটা হয়ে গিয়েছিল। অন্যদিকে হানিয়া যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল তখনও বাথট্যাব থেকে কুতুবের ডাক শোনা যায়। সে বাথট্যাবের ভেতরে কুতুবের ভয়ানক রূপ দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তাই তো সে তখনই ওয়াশরুম থেকে বের হয়ে ইস্তিকে ডাকতে থাকে রেডি হয়ে নেওয়ার জন্য। সে তখনই ইস্তিকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে ইস্তি তো কোথাও ছিল না। তখনই সে কুতুবের ঘর থেকে কণ্ঠস্বর শুনতে পায়। কান লাগাতেই সে শুনতে পায় কুতুব ইস্তির সাথে কথা বলছে, যেখানে ইস্তি তার চাচার কাজ চাপছিল। কুতুব এই কিহোল দিয়ে হানিয়াকেও ডাকতে থাকে, যা দেখে হানিয়া অনেক বেশি ঘাবড়ে যায় এবং দ্রুত ইস্তিকে বেরিয়ে আসতে বলে। তবে সে কিছুতেই দরজাটি খুলতে পারছিল না। আবারও কিহোলের দিকে তাকালে এক ভয়ানক চোখ তার সামনে চলে আসে। তখন সে কাঁদতে কাঁদতে বারবার তার চাচাকে বলতে থাকে দরজাটি খুলে দেওয়ার জন্য, ইস্তিকে বাইরে আসতে দেওয়ার জন্য। তখনই দরজাটি আপনা আপনি খুলে যায়। ভেতরে ইস্তি খুবই অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। হানিয়া কোনো কিছুর তোয়াক্কা না করে দ্রুত ইস্তিকে নিয়ে চলে যায় তাদের ঘরে এবং জিনিসপত্র গোছাতে শুরু করে, যাতে করে সে এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। তবে ইস্তির তো কোনো হুঁশই ছিল না। তাকে নিয়ে সে যখনই বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই আচমকা তার প্রচণ্ড মাথায় যন্ত্রণা হতে শুরু করে। যন্ত্রণায় হানিয়ার নাক থেকে রক্ত বের হচ্ছিল। সে কোনো কিছু ঠিক করতে পারছিল না। তখনই পোজেস হয়ে যাওয়া ইস্তি বলতে শুরু করে 40 দিন। পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়। তখনও হানিয়ার মাথায় যন্ত্রণা করছিল। আবারও ইস্তি তার সামনে চলে আসে, যার 2 চোখ পুরোপুরিভাবে কালো ছিল এবং সে আবারও 40 দিন বলেই চলেছিল। এক পর্যায়ে ইস্তির ভেতরে থাকা ওই জিন বলে যে 40 দিন পর্যন্ত সে তাদের সাথেই থাকবে। এদিকে মাথার যন্ত্রণায় হানিয়া ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। মাঝে মাঝে যেটুকু সময় তার জ্ঞান ফেরে সে নিজের সামনে স্বাভাবিক ইস্তিকে দেখতে পায়, যে কিনা তার কি হয়েছে তাই জিজ্ঞাসা করছিল। এভাবেই ওই রাতটা কেটে যায়। এতক্ষণে হানিয়া এটুকু তো বুঝতে পেরেছিল যে ওই শক্তি অর্থাৎ তাদের চাচার আত্মা কোনোভাবেই তাদেরকে এই বাড়ি থেকে বের হতে দিবে না। কেননা কুতুবের দাফনের সময় তারা যখন কবরস্থানে যেতে চাইছিল তখনও ইস্তি অসুস্থ হয়ে পড়েছিল। ঠিক একইভাবে গতরাতে হানিয়া যখন এই বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন সেও অসুস্থ হয়ে পড়েছিল। আর সব থেকে বড় কথা হলো কুতুব মারা যাওয়ার সময় কেন বারবার তাদেরকে এই বাড়িতে আসতে বলছিল, তাদের কাছে কেন ক্ষমা চেয়েছিল মারা যাওয়ার আগে। তাদের মনে হচ্ছিল কুতুবের কোনো উদ্দেশ্য আছে। তাই তো তারা 2 বোন মিলে কুতুবের ঘরে তল্লাশি চালায়, যেখানে হানিয়া আলমারির উপরে একটা কাঠের বক্স দেখতে পায়, যেটা খুলতেই এর ভেতরে ছিল লাল কভারের একটা বই। বইটি ছিল শয়তানের উদ্দেশ্যে নিজের আত্মা বিক্রি করে কালো জাদু করার বই। এখানে বিভিন্ন রকম জিনের ব্যাপারে বলা ছিল, সেই সাথে বিভিন্ন রিচুয়ালের ব্যাপারে। এখানে সরুফ ফাস্ট নামের একটা রিচুয়ালের পেজে হানিয়া তার পুরো পরিবারের ছবি দেখতে পায়, যেখানে তাদের বাবা মায়ের সাথে ছিল তারা 2 বোন। এই ছবির পেছনে কিছু কথা লেখা ছিল, যেখানে কেউ একজন লিখেছিল যে সে সরুফ ফাস্ট শুরু করছে, যাতে করে এই ছবিতে থাকা প্রত্যেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা পেতে পেতে মারা যায়। এখানে এই রিচুয়াল ডিটেলসে বলা ছিল যে যদি কেউ কাউকে ঘৃণা করে এবং চায় ওই ব্যক্তির সাথে ভয়ানক কিছু হোক, তাহলে সে যেন এই সরুফ ফাস্ট রাখে, যে ফাস্টের দরুন 40 দিন পর্যন্ত সে কোনো কিছু খেতে পারবে না, না পানি না খাবার, কোনো কিছু না। সে শুধুমাত্র খাবে একটা নির্দিষ্ট কবরের মাটি। এর ফলে ওই কবরে দাফন হওয়া ব্যক্তির কারিন জিন তার সাথে এই রিচুয়ালে যোগ হবে এবং একে একে যন্ত্রণা দিয়ে মারতে থাকবে যাদের উপর রিচুয়াল করা হয়েছিল তাদেরকে। যদি কোনোভাবে এই রিচুয়ালকারী তার 40 দিনে সরুফ ফাস্ট রাখতে ব্যর্থ হয়, তাহলে ওই জিনই তাকে টর্চার করতে আরম্ভ করবে, যা মৃত্যুর পরও থামবে না, যতদিন না পর্যন্ত তাকে ওই একই কবরে দাফন করা হচ্ছে যে কবরের মাটি সেই ফাস্টের দরুন খেয়েছিল। ফলে এই পুরো রিচুয়ালের ব্যাপারে জানার পর হানিয়ার মনে হতে থাকে যে কুতুবই হয়তোবা তাদের পরিবারের ওপর এই রিচুয়াল করেছিল, যার দরুন তাদের বাবা মা মারা গেলেও তারা 2 বোন কোনোভাবে বেঁচে গিয়েছে। আর এই কারণেই হয়তোবা কুতুবের আত্মা কোনোভাবে শান্তি পাচ্ছিল না, তাকে মরতেও দিচ্ছিল না ওই জিন। আর এই কারণেই হয়তোবা সে ছলে কৌশলে তাদের দুজনকে এই বাড়িতে এনে ফাঁসিয়ে দিয়েছে। তাই তো হানিয়া তখনই চলে যায় দারাকে সবটা জানানোর জন্য। তবে টেলিফোনে কোনো কথাই শুনতে পারছিল না তারা। এরই মাঝে হঠাৎ করে টেলিফোনে কুতুবের কণ্ঠ শোনা যায়,
যে কিনা হানিয়াকে বলে যে সে তাদের জন্য আসছে। যা শুনে হানিয়া এবং ইস্তি দুজনেই ঘাবড়ে যায়। ইস্তি এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে তখনই দৌড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। হানিয়া তাকে এই বৃথা চেষ্টা করতে মানা করে, তবে ইস্তি কথা শোনে না। আচমকা তারা কিছুর একটার সাথে বাড়ি খেয়ে পিছিয়ে এসে পড়ে। ইস্তি সেখানেই অজ্ঞান হয়ে যায়। হানিয়া তখনও একটু একটু হুঁশ ছিল যখন সে নিজের সামনে তার চাচি সাবাকে দেখতে পায়, যে কিনা তাকে এসে বলে যে সে চলে এসেছে, তারা যেন এখন আর চিন্তা না করে। এরপরই অজ্ঞান হয়ে যায় হানিয়াও। তার জ্ঞান ফেরে রাতে, যখন তারা দুজনই বিছানায় ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই হানিয়ার মনে পড়ে যায় সাবার কথা, তাই সে ইস্তিকে নিয়ে সাবাকে খুঁজতে থাকে পুরো বাড়িতে। তারা বাড়ির বাইরে সাবাকে দেখতে পায়, তবে বাইরে যেতেই সেখানে কেউই ছিল না। আচমকা তারা জঙ্গলের ভেতর দিয়ে কুতুবকে হেঁটে আসতে দেখতে পায়। আচমকা ইস্তির অসুস্থ লাগে, তারও মুখ থেকে কবরের মাটি বের হচ্ছিল, যা দেখে সে এবং হানিয়া দুজনই হতবাক হয়ে যায়। এমনটি তারা ছোটবেলাতে তাদের মায়ের ক্ষেত্রে দেখেছিল। এর মানে কি তাদের মায়ের মতো এবার ইস্তির উপরও এই রিচুয়াল কাজ করতে আরম্ভ করেছে? তার পরিণামও কি তাদের মায়ের মতো হবে? এটা ভেবেই দুই বোন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, সেই সাথে অনেকটা আবেগপ্রবণও হয়ে পড়েছিল। তারা কাঁদতে থাকে এবং প্রমিস করে যে তারা দুজন যেভাবেই হোক এই বাড়ি থেকে বেঁচে বের হবে। এখন ওই রাতে ঘড়ির কাঁটায় যখন 3টা বাজে, তখন বাইরে থেকে কুতুবের ডাক শুনে ঘুম ভেঙে যায় হানিয়ার। সে ঘুম থেকে উঠে জানালার কাছে যেতেই বাইরে কুতুবকে দেখতে পায়, যে কিনা হাওয়ায় ভাসছিল এবং বলছিল যে সে বাড়িতে ফিরে এসেছে। তখনই পেছন থেকে ইস্তি বলে ওঠে, আর মাত্র 40 দিন। পরক্ষণে হানিয়া দেখতে পায় ইস্তি তো ঘুমিয়ে আছে, সেই সাথে বাইরেও কেউ নেই। এখন এই সকল ঘটনায় তারা দুই বোন ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। এদিকে টেলিফোনেও কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, তাই তো তারা পরদিনই বাড়ির বাইরে থেকে কারোর সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে। তবে এতে খুব একটা লাভ হয় না, কেউই তাদের আওয়াজ শুনতে পারে না। এদিকে ওই রাতে তাদের ফুফুও ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল তাদেরকে নিয়ে, কেননা বারবার কল করা সত্ত্বেও তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তাই তো তখনই সে রেডি হয়ে রওনা দেয় ওই বাড়ির উদ্দেশ্যে। এদিকে হানিয়া তখন ওই বইটি পড়ার মাধ্যমে আরও কিছু জানার চেষ্টা করছিল। ইস্তি বুঝতে পারছিল না যে তাদের চাচা কুতুব কেন তাদের উপর এই রিচুয়াল করবে। তখনই হানিয়া ওই বইয়ের ভেতরে কুতুব এবং সাবার এই বাড়ির সামনে ছবি দেখতে পায়। ফলে সে বুঝতে পারে কুতুব হয়তোবা এই বাড়িটি পাওয়ার জন্যই তাদের উপর এই কালো জাদু করেছিল। মূলত বড় ভাই হওয়ার কারণে এই বাড়িটি ছিল হানিয়ার বাবার নামে। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি হানিয়া এবং ইস্তিকে নিয়ে তার বাবা মা এই বাড়িটি বিক্রি করে দিয়ে জাকার্তায় শিফট হতে চাইছিল। যে ব্যাপারটা নিয়ে একদমই খুশি ছিল না তার চাচা কুতুব, যার ফলে কুতুব এবং হানিয়ার বাবার মধ্যে ঝামেলা চলছিল। এর উপর আবার কুতুবের উপর ছিল ব্যাংকের ঋণের বোঝা। ওই দিন রাতের বেলা সাবা যখন দেরি করে বাড়িতে ফেরে, তখন তাকে এইসব নিয়ে খোঁচা মেরে কথা বলতে থাকে রোকেয়া, অর্থাৎ হানিয়ার মা, যার কোনো উত্তর দেয় না সাবা। সে শুধুমাত্র এইটুকু বলে যে সে বাইরে থেকে খাবার কিনে এনেছে, যেগুলো দিয়ে কুতুব এবং তার চলে যাবে। এখানে সাবাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার মন ভীষণভাবে খারাপ। সেই সাথে কুতুবের চোখে মুখেও ছিল রাগের ছাপ। এখন দৃশ্য বর্তমানে চলে আসে, যেখানে হানিয়া চলে যায় কুতুবের ঘরে এবং সেখানে গিয়ে কুতুবকে উদ্দেশ্য করে বলতে থাকে তার যদি এই বাড়ির প্রয়োজন হয় তাহলে যেন সে এই বাড়িটি রেখে দেয়। তাদের দুজনের কোনো কিছুর প্রয়োজন নেই, সে যেন শুধুমাত্র তাদের দুই বোনকে মুক্তি দেয়। এরপরও যদি তার কারো জীবন নিতে হয় তাহলে সে যেন হানিয়ার নেয়, ইস্তিকে যেন সে ছেড়ে দেয়। এইসব বলেই হানিয়া কাঁদতে থাকে। ইস্তি তখন এসে তাকে জড়িয়ে ধরে এবং এই কথা বলতে নিষেধ করে। তারা এভাবেই বসে কাঁদছিল। এমন সময় তারা কুতুবের বিছানার নিচে অদ্ভুত কিছু দেখতে পায়। বিছানার অংশ উঠাতেই তারা দেখতে পায় সেখানে কাঠ দিয়ে কিছু ঢেকে রাখা হয়েছে। তাই তো বিছানা তারা সেখান থেকে সরিয়ে ফেলে। এই কাঠের তক্তাগুলোর উপর ছিল কিছু রিচুয়ালের জিনিসপত্র, যেগুলো সরিয়ে তারা একে একে কাঠগুলো সরিয়ে ফেলে এবং দেখতে পায় ভেতরে রয়েছে মাটি। হানিয়া আর দেরি না করে দ্রুত ওই মাটি খুঁড়তে আরম্ভ করে। তখনই ওই ঘরের বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, যা শুনে ইস্তি সেদিকে এগিয়ে যায়। এদিকে হানিয়া মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎই সেখানে কিছু একটাই বেঁধে যায়। সে একটা লকেট খুঁজে পায় এবং সেই সাথে সেখানে ছিল একটা কঙ্কাল। এর মানে বহু বছর আগে এখানে কাউকে পুঁতে রাখা হয়েছিল।
নেকলেস থেকে তারা নিশ্চিত হয়ে যায় যে এই কঙ্কাল আর কারণ নয় বরং তাদের চাচি সাবার। সাবা যদি অনেক বছর আগে মারা গিয়ে থাকে তাহলে গতকাল তারা কাকে দেখল? এটা ভেবে তারা অনেকটা ঘাবড়ে যায় এবং নিজেদের ঘরের দিকে যেতে শুরু করে। তখনই তারা মেন দরজা খোলা দেখতে পায় এবং রান্নাঘর থেকে আওয়াজ শুনে বুঝতে পারে হয়তোবা তাদের ফুফু দাঁড়া চলে এসেছে, যে কিনা রান্নাঘরে দাঁড়িয়ে তাদের জন্য খাবার বানাচ্ছিল। যা দেখে তারা দৌড়ে চলে যায় তাদের ফুফুর কাছে এবং তাকে সবটা খুলে বলতে শুরু করে। তবে তারা যেন কোনো কিছু শুনেই অবাক হচ্ছিল না। হানিয়া তাকে এটাও বলে যে কুতুবই তাদের সকলের মৃত্যুর জন্য দায়ী, সে তাদের চাচি সাবাকেও খুন করেছে। তখন দাঁড়া বলে ওঠে যে হানিয়ার কি মনে আছে তার বাবা মারা যাওয়ার সময় পুলিশ একটা জিনিস দিয়ে গিয়েছিল, তারা যেন সেটা পুড়িয়ে ফেলে। একথা শুনে হানিয়া একটু অবাক হয়। তখন বারবার দাঁড়া বলতে থাকে সেটা পুড়িয়ে ফেলতে। সেই সাথে সে সবজির সাথে নিজের আঙুলও কাটতে আরম্ভ করে, যা দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় হানিয়া এবং ইস্তি। সে এবার তাদের দিকে তাকায় এবং বলতে থাকে যে সে চলে এসেছে, যেখানে দাঁড়ার পুরো চোখ সাদা ছিল। এটা দেখে হানিয়া এবং ইস্তি ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। তখনই মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আসল দাঁড়া। তবে তাকে দেখে হানিয়া এবং ইস্তি আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটাই আসল দাঁড়া। তখন দাঁড়া সব সিচুয়েশন বুঝে তাদেরকে কাছে টেনে নেয় এবং তারা দুজনও বুঝতে পারে যে এটাই তাদের আসল ফুফু। এরপর তারা তাকে সবকিছু খুলে বলে, সেই সাথে ড্রয়ারে পাওয়া ওই বস্তুটিও দেখায়। দাঁড়া নিশ্চিত করে এই জিনিসটাই পুলিশ তাদেরকে দিয়েছিল। সে কখনো এটা খুলে দেখেনি। এটা যেন কাঠের একটা ধারালো বস্তু ছিল, যার ভেতরে ছিল এক টুকরো কাগজ, যেখানে লেখা ছিল একটা মন্ত্রের মতো লাইন। হানিয়া এখানে দাঁড়াকে প্রশ্ন করে যে তাদের চাচা কুতুব কেন তাদের সাথে এমনটি করলো। উত্তরে দাঁড়া তাদেরকে প্রশ্ন করে যে তাদের কি এই বাড়ি থেকে চলে যাওয়ার এক রাত আগের ঘটনার কথা মনে আছে। বাবা মায়ের মৃত্যুর পর দাঁড়া প্রায় এখানে এসে খাবার রান্না করে দিত, যাতে করে হানিয়া এবং ইস্তির কোনো রকম কষ্ট না হয়। একদিন যখন সে চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে সাবার চিৎকারের আওয়াজ শোনা যায়, যা শুনে হানিয়া এবং ইস্তিকে জড়িয়ে ধরে দাঁড়া। তখনই তাদের চাচি সাবা ঘর থেকে বেরিয়ে আসে এবং কুতুবকে বলতে থাকে যে তার কারণেই আজ তাকে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। একথা বলেই সে হানিয়া এবং ইস্তির সামনে এসে চিৎকার করতে থাকে। আর এই ঘটনার কারণেই পরদিন সকালে দাঁড়া হানিয়া এবং ইস্তিকে নিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছিল। এখানে দাঁড়া জানায় যে সেদিন এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কুতুবই তাকে বলেছিল। সে এটাও বলেছিল হানিয়া এবং ইস্তিকে যেন এই বাড়ি থেকে দূরে রাখা হয়। কুতুব যদি নিজে এই কালো জাদু করে থাকবে তাহলে সে কেন হানিয়া এবং ইস্তিকে এই বাড়ি থেকে দূরে রাখার কথা বলবে। একথা বলতেই হঠাৎ করে ইস্তি অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে নিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়। একই ঘরে দাঁড়া বসে ওই বস্তুটি দেখছিল। এমন সময় আচমকা পেছন থেকে ইস্তির কণ্ঠ শোনা যায়। তবে সে তাকাতেই দেখতে পায় ইস্তি তো ঘুমিয়ে আছে। পর মুহূর্তে আবারও কণ্ঠ শোনা গেলে সে তাকিয়ে দেখতে পায় ইস্তি উল্টো হয়ে বসে আছে, যে কিনা ভয়ানক কালো চোখ নিয়ে তাকায় দাঁড়ার দিকে এবং তার উপর হামলে পড়ে। এদিকে ওই সময় ইস্তির জন্য শরবত বানাচ্ছিল হানিয়া, যেখানে হঠাৎই সে বাইরে ইস্তিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। সে যখন শরবত প্রস্তুত করে আসছিল তখনই হঠাৎ করে তার চিৎকার শোনা যায়। সেই সাথে পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। আনিয়া টর্চ লাইট নিয়ে ইস্তিকে খুঁজতে খুঁজতে ঘরে আসলে দেখতে পায় সেখানে ইস্তি নেই, বরং দাঁড়া তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দাঁড়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, এমন সময় বাইরে থেকে আওয়াজ আসতে থাকে। হানিয়া বাইরে চলে যায় ইস্তিকে খোঁজার জন্য, যেখানে সে দেখতে পায় একটা দরজা বারবার লাগছিল এবং খুলছিল। তখনই হঠাৎ করে পেছন থেকে কুতুবের আত্মা তাকে ডাক দেয় এবং তার কাছে আসতে বলে। হঠাৎই কুতুবের কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে করতে সেখানেই পড়ে যায়। তখনই পেছন থেকে সাবার এক ভয়ঙ্কর রূপ তাকে সিনম বলে ডাক দেয়। এই সিনম ডাকটা মূলত সাবা তাদেরকে দিয়েছিল। আর এখানেই খোলে এই গল্পের আসল রহস্য। সাবাই মূলত ওই রিচুয়াল অর্থাৎ সোরফ ফাস্ট করেছিল, যাতে করে হানিয়ার বাবা মা সহ হানিয়া এবং ইস্তি ছটফট করে মারা যায়। এটা জানার পর হানিয়া তাকে প্রশ্ন করে যে সে কেন এটা করেছিল। উত্তরে সাবা জানায় যে তাদের মা রোকেয়া সব সময় তাকে কথা শোনাতো, কেননা সাবার কোনো সন্তান ছিল না। সেই সাথে তারা অন্যায় করে এই বাড়ি ছাড়া করতে চেয়েছিল সাবা এবং কুতুবকে। এ কারণেই সে তাদেরকে এই বাড়িতেই হত্যা করেছে। একথা বলেই সে হামলা করতে এগিয়ে আসে হানিয়ার দিকে।
তবে পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়। কিছু সময়ের মধ্যে আবারও আচমকা হানিয়ার সামনে সে চলে আসে। পরক্ষণেই পেছনে চলে আসে ইস্তি, যে কিনা এক নাগারে সৌরভ সৌরভ বলেই চলেছিল। শুধুমাত্র সেই নয়, সেখানে অসংখ্য আত্মা অথবা জিনের আগমন ঘটে, যারা কিনা বারবার সৌরভ সৌরভই বলে চলেছিল। হঠাৎই ওই জিন ইস্তিকে টেনে নিয়ে যায় কুতুবের ঘরে এবং সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। হানিয়া বারবার দরজাটি খোলার চেষ্টা করছিল। এমন সময় সে নিজের পেছনে কাউকে একটা অনুভব করতে পারে, তবে সেখানে কেউই ছিল না। তখনই ওই দরজাটি আপনা আপনি খুলে যায়। ভেতরে যেতেই হানিয়া দেখতে পায় ইস্তির 2 চোখ কালো হয়ে আছে এবং সে হাওয়ায় ভাসছে। হানিয়া যখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, তখন ওই জিন বিভিন্ন মানুষের রূপ নিয়ে এসে ভয় দেখাতে শুরু করে। তার হাতের টর্চটি বন্ধ হয়ে যায়। সেটা চালু করার সে চেষ্টা করছিল, আর টর্চটি চালু হতেই তার সামনে চলে আসে সাবা। তাকে দেখে হানিয়া এত বেশি ভয় পেয়ে যায় যে সে দেওয়ালের সাথে আঘাত খেয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। তখনই আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যখন এই সরুফ ফাস্টের ফলে রোকেয়া মারা গিয়েছিল। রোকেয়ার এই ভয়ানক মৃত্যুতে ভেঙে পড়েছিল হানিয়া এবং ইস্তির বাবাও। এমনই এক রাতে সে হঠাৎই সাবাকে রাতের গভীরে বাড়ির বাইরে যেতে দেখতে পায়, যাকে ফলো করতে করতে সে চলে আসে গোরস্থানে। সেখানে হারতাতি নামের এক মেয়ের কবর থেকে মাটি উঠিয়ে খেতে শুরু করে সাবা, যা দেখে হানিয়ার বাবা ভীষণ ঘাবড়ে যায় এবং সবটা বুঝতে পারে। তাই তো পরদিনই সে একজন কবিরাজের শরণাপন্ন হয়। কবিরাজ তাকে ওই কাঠের টুকরোটা দিয়েছিল, যেটা নিয়ে সে বাড়িতেই ফিরে আসছিল। তবে ফেরার সময় হঠাৎই সে সাবাকে দেখতে পায়। গাড়ি থামিয়ে পেছনে চেক করতে সে সেখানে কাউকে দেখতে পায় না। এমন সময় তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে থাকে এবং নিজের মাথা মারতে শুরু করে পাশের কাচে। আর এইভাবেই মৃত্যু হয় হানিয়ার বাবার। দৃশ্য বর্তমানে আসে। দেখা যায় দারার জ্ঞান ফিরে এসেছে এবং সে হানিয়ার কাছে এসেছে। সে এখানে হানিয়ার জ্ঞান ফেরায়। হানিয়া জ্ঞান ফিরতেই উপরে দেখতে পায় ইস্তি নেই। তখন দারা তাকে বলে যে সে বুঝতে পেরেছে এই বস্তুটি হানিয়ার বাবা নিশ্চয়ই ওই শয়তানের সাথে লড়াইয়ের জন্য এনেছিল। এর ভেতরে থাকা ওই লাইনগুলো আসলে কোনো এক মন্ত্র, যা বারবার তাদেরকে পড়তে হবে। একথা বলে সেই মন্ত্র একবার পড়তেই হঠাৎ করে ওই জিন তাকে টেনে নিয়ে গিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। হানিয়া তার কাছে গিয়ে তারার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এমন সময় ইস্তির চিৎকারের শব্দ শোনা যায়। হানি পাগলের মতো ইস্তির আওয়াজের পিছু করতে থাকে। এভাবেই পিছু করতে করতে সে চলে আসে রান্নাঘরে। সেখানে আবারও হানিয়ার মুখ থেকে কবরের মাটি পড়ছিল। হঠাৎই দেওয়ালে ভয়ঙ্করভাবে দেখা যায় সাবার রূপে থাকা ওই জিনকে, যে কিনা ভয়ানকভাবে তাদের পিছু করতে থাকে। তারা দৌড়ে কিছু দূর আসার পর পিছে ঘুরে দেখতে পায় ওই জিন নেই। তারা ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখনই দেখা যায় সিলিংয়ের সাথে ওই জিন ঝুলে আছে, যে কিনা ভয়ানকভাবে আক্রমণ করে হানিয়া এবং ইস্তির উপর। তারা কোনো মতে পালিয়ে চলে আসে কুতুবের ঘরে। সেখানে এসে হানিয়া ইস্তিকে বলে লুকিয়ে থাকতে। সে যেন কোনোভাবে এই ঘর থেকে বাইরে বের না হয়, সেই সাথে কোনো রকম শব্দও না করে। একথা বলতেই বাইরে থেকে সাবার ডাক শোনা যায়। ইস্তিকে এক সাইডে লুকিয়ে রেখে হানিয়া লুকিয়ে পড়ে অন্য পাশে। তখনই ওই ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। সাবার আত্মা ঘরের ভেতরে আসে এবং নিজের কঙ্কালের দিকে তাকিয়ে বলে যে কুতুব তাকে ধোঁকা দিয়েছিল হানিয়া এবং ইস্তিকে বাঁচানোর জন্য। এ কারণেই সে নিজের সরুফ ফাস্ট কমপ্লিট করতে পারেনি, আর এর জন্যই এত বছর ধরে মৃত্যুর পরও তাকে ওই জিনের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এখন সময় এসে গিয়েছে সরুফ ফাস্ট কমপ্লিট করার এবং ডিল ক্লোজ করার। একথা বলতেই পেছন থেকে টর্চ লাইট জ্বলে ওঠে। হানিয়া তার সামনে চলে আসে এবং বলে ওঠে যে সময় এসে গিয়েছে তার আত্মার জাহান্নামে যাওয়ার। একথা বলা মাত্রই সাবার আত্মা তার উপর হামলে পড়ে। তখন সে ওই কাঠের টুকরোটি সাবার ভেতরে ঢুকিয়ে দেয়। সেই সাথে ওই মন্ত্রটি বারবার পড়তে থাকে, যার ফলে সাবার গায়ে আগুন ধরে যায় এবং তার আত্মা এইভাবে জ্বলতে জ্বলতে ছুটে গিয়ে পড়ে কবরের ভেতরে। ইতিমধ্যে দারার জ্ঞান ফিরে এসেছিল। সেও সেখানে চলে আসে আর হানিয়া এবং ইস্তির সাথে সাবাকে এইভাবে পুড়তে দেখে। এখন দৃশ্য চলে যায় পরদিন সকালে। হানিয়া এবং ইস্তি রেডি হয়ে গিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। দারা এবং তার হাজবেন্ড আসতে চলেছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় হঠাৎই দরজায় কেউ একজন কড়া নাড়ে। দেখা যায় সেখানে একজন বৃদ্ধা দাঁড়িয়েছিল। এই বৃদ্ধাকে আমরা এর আগেও একবার এই বাড়ির বাইরে দেখেছিলাম। সে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা জানানোর কথা বলে হানিয়া এবং ইস্তির বাড়ির ভেতরে প্রবেশ করে
এবং তাদেরকে বলে যে এই বাড়িতে তার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা হলো লাল কভারওয়ালা ওই বই। যা শুনে হানিয়া এবং ইস্তি হতবাক হয়ে যায়। তখন সে বলে 40 দিনের আগে তারা এখান থেকে যেতে পারবে না। কথা বলতেই কুতুবের ঘর থেকে সাবার ডাক শোনা যায়। পর মুহূর্তেই দেখা যায় ওই বৃদ্ধা গায়েব হয়ে গিয়েছে। তাদের সামনেই জানালার পর্দা এবং দরজা আটকে যায়। সেই সাথে তারা আটকে পড়ে এই বাড়ির ভেতরে। চারিদিক থেকে সরব সরব চিৎকার ভেসে আসতে থাকে। দেখা যায় বাড়ির বাইরে থাকা দাঁড়ার গাড়ির দুই পাশে পড়ে রয়েছে দাঁড়া এবং তার হাজবেন্ডের লাশ, অর্থাৎ তারা হানিয়া এবং ইস্তিকে নিতে এসে নিজেরাই মারা পড়েছে। সেই সাথে 40 দিনের জন্য এই বাড়িতে আটকে পড়েছে হানিয়া এবং ইস্তি। এর মানে হলো সৌরভ ফার্স্টের অভিশাপ থেকে মুক্তি পাওয়া এত সহজ ছিল না। হয়তোবা গতরাতের ফাইটে তারা সাবার আত্মার থেকে মুক্তি পেলেও ওই কারিন জিনের থেকে মুক্তি পায়নি, যার কবরের মাটি খেয়ে সাবা এই রিচুয়াল করেছিল। তবে ওই বৃদ্ধা কে ছিল? সে কি হারতাতি, অর্থাৎ সাবা যার কবরের মাটি খেয়ে এই রিচুয়াল করেছিল সেই ব্যক্তি, নাকি অন্য কেউ? সেই সাথে সাবা তো এই রিচুয়াল কমপ্লিট করতে পারেনি। তাহলে হানিয়া এবং ইস্তির সাথে ওই জিন কি করতে চলেছে? এই ব্যাপারে হয়তোবা এই মুভির পরবর্তী কোনো পার্ট বের হলে আমরা জানতে পারবো। আপাতত এতগুলো প্রশ্ন আমাদের মনে রেখেই এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে আরও বেশি জানতে চান, তাহলে আমাদের ব্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইভ ব্লগ আপলোড করে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।